হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার স্থির তড়িতের গোলক সংক্রান্ত কিছু জিনিসপত্র পড়বো। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু তোমাকে আগে ক্লিয়ার করি। দেখো, গোলক সংক্রান্ত বলতে আসলে আমরা কি বুঝাইতেছি। দেখো, আমরা যদি একটা গোলক চিন্তা করি, এই যে বেসিক্যালি গোলক আসলে দুই ধরনের হইতে পারে, রাইট? গোলক কয় ধরনের হইতে পারে বলো তো? দুই ধরনের হইতে পারে। কি কি? একটা তোমার হইতে পারে হচ্ছে ভাই ফাঁপা গোলক, একটা তোমার হইতে পারে হচ্ছে ভাই নিরেট গোলক। এখন ফাঁপা গোলক জিনিসটা কি এবং নিরেট গোলক জিনিসটা কি, দেখো খেয়াল করে দেখো। আমরা বিভিন্ন সময় টেনিস বল দেখছি, রাইট? টেনিস বল দেখছি না আমরা জিনিসটা? তো টেনিস বল গুলো কিরকম থাকে দেখো তো। টেনিস বলকে তুমি যদি কাটো, সাপোজ ধরো টেনিস বলটাকে তুমি যদি কাটো, সাপোজ ধরো এভাবে যদি কেটে ফেলো, তাহলে ধরো টেনিস বলের এরকম একটা অংশ পাবা না? টেনিস বলটা কেটে ফেললে টেনিস বলের এরকম একটা অংশ পাবা। দেখবা যে টেনিস বলের ভিতরে কেটে ফেললে দেখবা যে টেনিস বলের ভিতরে কিন্তু আর কিছু নাই। তার মানে টেনিস বলের ভিতরে কিন্তু ফাঁপা। তার মানে টেনিস বল হচ্ছে একটা কি ধরনের গোলক? ফাঁপা গোলক। কিন্তু অন্যথায় তুমি যদি একটা দেখো লোহার বলকে যদি কাটো, সাপোজ তুমি একটা বল নিছো, যে বলটা কার দ্বারা তৈরি? লোহার বল, রাইট? এখন দেখো এই লোহার বল ধরো তোমার এখানে এটা আছে। এখন ধরো লোহার বলটাকে তুমি এভাবে কেটে ফেলছো, তাহলে দেখবা তুমি যখন এইরকম অংশ পাবা, তখন দেখবা যে তুমি লোহার বলের ভিতরে কিন্তু ফাঁপা না, লোহার বলের ভিতরে কিন্তু এভাবে করে লোহা থাকবে তোমার এখানে, ঠিক আছে? এখানে কিন্তু কি থাকবে বলো তো? এখানে কিন্তু তোমার হচ্ছে লোহা থাকবে। সো লোহার যে বলটা, এটা কিন্তু কি ধরনের গোলক? নিরেট গোলক। তাহলে আমাদের বুঝতে হবে যে ফাঁপা গোলক বলতে আমরা কাকে বুঝতেছি? যে গোলককে যদি আমরা কেটে ফেলি, তাহলে ওই গোলকের ভিতরে আসলে কোনো কিছু থাকে না, তাহলে সেটাকে আমরা ফাঁপা বলি। আর যদি কোন একটা গোলককে যদি আমরা কাটি, কাটার পরেও যদি ওই গোলকের মধ্যে উপাদান থাকে বিভিন্ন ধরনের, ধরো তুমি লোহার বলকে কাটলে ভিতরে তাহলে তুমি লোহাই পাচ্ছ, তাই না? তাহলে এই ধরনের বলকে আমরা কি বলি? নিরেট গোলক বলি। এখন কোয়েশ্চনে দেখো, কোয়েশ্চনে ফাঁপা গোলককে আমরা কিভাবে চিনবো, নিরেট গোলককে আমরা কিভাবে চিনবো। তো দেখো, একটা উপায় হচ্ছে তোমার এখানে কোয়েশ্চনে অলরেডি তোমার গোলকটা কি ফাঁপা নাকি তোমার হচ্ছে নিরেট, এটা তোমার কোয়েশ্চনে উল্লেখ থাকবে। তো এটা কি থাকতে পারে? কোয়েশ্চনের মধ্যে উল্লেখই থাকতে পারে যে তোমার গোলকটা কি ফাঁপা নাকি তোমার গোলকটা কি নিরেট কিনা, এটা তোমার উল্লেখ থাকতে পারে। আর দুই নাম্বার জিনিসটা হচ্ছে, অনেক সময় স্যারের একটু টেকনিক করে ফাঁপা গোলক বা নিরেট গোলক কোনো কিছু উল্লেখ করে না, জাস্ট উল্লেখ করে কি বলতো ভাই? গোলক উল্লেখ করে। আর সেই ক্ষেত্রে তারা হচ্ছে চিত্র দিয়ে দেয়। তো ধরো এটা একটা গোলক, তাহলে আমি এখন আমার কোয়েশ্চনটা আমি চিত্র কি দেখে কিভাবে চিনবো, আমি চলো তোমাকে দেখাই। ধরো তোমার এটা হচ্ছে আরেকটা গোলক, ঠিক আছে? দুইটা হচ্ছে আমরা গোলক নিলাম। এখন চিত্রটা দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে এই গোলকের মধ্যে এরকম ডট ডট লাইন থাকতে পারে, আর গোলকের মধ্যে কিছু না থাকতে পারে। তো দেখো, যদি তোমার কোশ্চেনে কখনো শুধুমাত্র গোলক বলে এবং চিত্রটা যদি এরকম ডট ডট লাইন দেওয়া থাকে, দেখো তো এই গোলকের ভিতরে ডট ডট লাইন দেওয়া মানে কি? এই গোলকের মধ্যে উপাদান আছে। তাহলে ডট ডট লাইন দেওয়া মানে এটা হচ্ছে তোমার একটা নিরেট গোলক। এটা হচ্ছে তোমার একটা কি ধরনের গোলক? নিরেট গোলক। আর তোমার গোলকের ভিতরে কোনো দাগ কাটা নাই, মানে কোনো ডট ডট দেওয়া নাই, ডটেড লাইন নাই, এটার মানে হচ্ছে এটার ভিতরে কিছু নাই। তার মানে এই গোলকটা হচ্ছে একটা তোমার ফাঁপা গোলক। সো আমাদের হচ্ছে এই ডিফারেন্স গুলো একটু করে বুঝতে হবে। তাহলে আমি তোমাকে বললাম যে তোমার কোশ্চেনে তুমি কিভাবে চিনবা, হয় কোশ্চেনের মধ্যে তোমাকে ফাঁপা অথবা নিরেট গোলকের কথা উল্লেখ থাকবে, অথবা তোমার কোশ্চেন এমন হইতে পারে শুধু গোলকের কথা বলতে পারে, গোলকের কথা বলার পরে দুইটা ফিগার দিতে পারে। তো ফিগারের মধ্যে যদি ডটেড লাইন থাকে, মানে এরকম ডট ডট দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে আমার নিরেট গোলক। আর যদি কোনো ডট লাইন দেওয়া না থাকে, তাহলে সেটা আমরা বুঝে নিবো সেটা হচ্ছে আমার ভাই ফাঁপা গোলক। তো আমি আশা করতেছি তোমাদের আসলে গোলক নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসলে বেসিক্যালি গোলকের জন্য আমাদের হচ্ছে ম্যাথ করা লাগে। তো এই ম্যাথগুলো আমরা আজকে এই লেকচারে দেখবো, গোলকের ম্যাথগুলা। তো ম্যাথগুলো পারার জন্য আমাদের কিছু সূত্রের দরকার। যেমন কি কি সূত্র দরকার? যেমন দেখো তো, আমি যদি একটু এই বিষয়টায় যাই, আমি যদি তোমাকে একটা করে যে একটু জিনিস দেখাই। ধরো সাপোজ হচ্ছে তোমার এখানে একটা ভাই প্লাস কিউ চার্জ আছে, এবং এটা হচ্ছে তোমার একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো তুমি হচ্ছে এইটা চার্জ থেকে আর দূরত্বে, ধরো যাক এখানে একটা বিন্দু আছে, এটা বি বিন্দু, পি বিন্দু। তো এই বিন্দুতে তুমি বিভব বের করতে যাচ্ছ এবং তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করতে যাচ্ছ। দেখো তো বিভবের সূত্র কি ছিল? 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই তোমার আর ছিল না ভাই? আর তড়িৎ প্রাবল্যের সূত্র ছিল 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ছিল। এই জিনিসগুলো অলরেডি সবাই আমরা দেখে আসছিলাম। এখন সেম ভাবে আসলে আমরা এখন এই কাজগুলো করব। এবং দেখো তো এইটার আমরা নাম কি দিছিলাম বলতো? এই ই এর নাম আমরা দিতাম তোমার হচ্ছে ভাই কি বলতো? ই এর নাম আমরা দিতাম তোমার হলো যে তড়িৎ প্রাবল্য। এটাকে আমরা ডাকতাম তড়িৎ প্রাবল্য। আর ভি যেটা ছিল, এটাকে আসলে আমরা বলতাম কি বলতো ভাই? এটাকে হচ্ছে আমরা বলতাম বিভব পার্থক্য। এটাকে আমরা কি বলতাম? বিভব পার্থক্য। এই জিনিসগুলো তো সবাই আমরা আসলে পড়ে আসছি, তাই না? এই জিনিসগুলো আমরা সবাই আসলে আমরা আগের লেকচারগুলো দেখে আসছি। আগের লেকচারে আমি এগুলো সব ক্লিয়ার করছি আগের কয়েকটা লেকচারে। আচ্ছা, তো আমরা এখন একটা ফাঁপা গোলক নিছি, এবং এই ফাঁপা গোলক নেওয়ার পরে এটার আমরা এখন তিনটা কেস চিন্তা করব, মানে তিনটা স্পেশাল ঘটনা চিন্তা করব। এক নাম্বার ঘটনা হচ্ছে আমরা একটা গোলক এখানে নিছি। ধরা যাক এই গোলকের ব্যাসার্ধ যেটা আছে, আমি যদি লাইনটা টানি এখানে,
তো ব্যাসার্ধকে ধরা যাক আমি আর ধরে নিচ্ছি। তো এই গোলকের দেখুন আমি 3টা পয়েন্ট চিন্তা করছি। একটা পয়েন্ট হচ্ছে গোলকের বাইরে, একটা পয়েন্ট হচ্ছে গোলকের উপরে, একটা পয়েন্ট হচ্ছে তোমার গোলকের ভিতরে। এখন এই 3টা পয়েন্টে আমরা বেসিক্যালি আসলে কি করব বলতো, এই ই এর ভ্যালু বের করব, তারপরে তোমার হচ্ছে আমরা ভি এর ভ্যালু বের করব। ঠিক আছে, আমরা জাস্ট ই ভি প্রত্যেকটা পয়েন্টে আসলে আমরা ই এর ভ্যালু এবং আমরা ভি এর ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করব। তো সেম ভাবে আসলে গোলকের তিনটা কেসে আমরা ই বের করব এবং ভি বের করব। এখানে আমরা ই বের করব, এখানে হচ্ছে আমরা ভি বের করব। আচ্ছা চলো তাহলে আমরা বের করার চেষ্টা করি। প্রথমে দেখো, প্রথমে তোমাকে কি বলছে, গোলকের বাইরের কোনো বিন্দুতে। এখন ধরা যাক, এখানে খেয়াল করে দেখো জিনিসটা হচ্ছে এরকম, এটা তোমার একটা ফাঁপা গোলক না? তাহলে এখানে আমরা চিত্রর নাম কি দিতে পারি, এই চিত্রর নাম আমরা দিতে পারি তোমার হচ্ছে ভাই ফাঁপা গোলক। সো এটা তোমার হচ্ছে একটা ফাঁপা গোলক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যখন এখানে একটা চার্জকে ছেড়ে দিবা, সাপোজ ধরো তুমি এই গোলকের মধ্যে কি দিলা, একটা কিউ পরিমাণে চার্জ দিলা, তো তোমার এই গোলকটার মধ্যে চার্জটা তখন কি হবে বলো তো, সমভাবে বন্টিত হয়ে যাবে। মানে ধরো তুমি এখানে একটা প্লাস কিউ চার্জ দিলা, দেখা যাবে যে এই প্লাস কিউ চার্জটা এভাবে করে গোলকের পৃষ্ঠে এভাবে করে তোমার কি হয়েছে বলো তো ভাই, সমভাবে তোমার হচ্ছে ভাই বন্টিত হয়ে যাবে। তো সমভাবে বন্টিত হওয়া মানে কি, যে সব জায়গায় আসলে এই কিউ পরিমাণ চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে কিউ পরিমাণ চার্জটা। আচ্ছা, তো তুমি যদি এই ধরো এতটুকু চার্জের যদি মান বের করতে চাও, এটা ধরো এটা দৈর্ঘ্য যদি একক দৈর্ঘ্য হয়, তুমি কিন্তু বের করতে পারবা। কিভাবে? তুমি মোট চার্জকে এই গোলকের পরিধি দিয়ে ভাগ করে দাও। কারণ দেখো এই গোলকের যদি ব্যাসার্ধ যদি আর হয়, এই গোলকের পরিধি কত, 2 পাই আর। তাহলে 2 পাই আর দৈর্ঘ্যে মোট চার্জ হচ্ছে কিউ। আর এটাকে তুমি যদি একক দৈর্ঘ্য ধরে নাও, তাহলে একক দৈর্ঘ্যে চার্জ আছে কতটুকু, কিউ ডিভাইডেড বাই 2 পাই আর। সো এটা আমাদের আসলে লাগবে না। তা আমরা জাস্ট চিন্তা করে নিচ্ছি কি বলতো, আমরা জাস্ট চিন্তা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলক, এবং এই ফাঁপা গোলকের মধ্যে যখন আমি কিউ পরিমাণ চার্জকে যখন হচ্ছে যে ভাই আমি একটা গোলকের পৃষ্ঠে যখন রাখছি ফাঁপা গোলকের, তখন সেটা কি হচ্ছে বলতো, তখন সেটা সুষমভাবে সম পরিমাণে সব জায়গার গোলকের পৃষ্ঠে বন্টিত হয়ে গেছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে এটা কি ফাঁপা গোলক না ভাই? ফাঁপা গোলক মানে কি, এটার ভিতরে কোনো তোমার কি নাই, কোনো উপাদান নাই, মানে কোনো পরিবাহী নাই, কোনো উপাদান নাই মানে কোনো পরিবাহী নাই। এখন তুমি একটা জিনিস আমাকে একটু করে চিন্তা করে বলো তো, এই যে চার্জ গুলো আছে না ভাই, ধরো তুমি জিনিসটা চিন্তা করো, ধরো তুমি একটা তারকে যখন নাও, তখন তুমি এখানে যখন একটা তারকে নাও, সাপোজ ধরো এটা হচ্ছে তোমার একটা কারেন্টের তার, এটার মধ্যে দিয়ে কি হয়, ইলেকট্রন গুলা প্রবাহ ঘটে না? ইলেকট্রন তো একটা চার্জ, তাই না? তাহলে ইলেকট্রন প্রবাহ ঘটার জন্য, মানে যে কোনো ধরনের প্রবাহ ঘটার জন্য, মানে প্রবাহ মানে কি, কোনো একটা চার্জের আসলে চলাচলের জন্য, প্রবাহ মানে আসলে চলাচল, তার মানে কোনো একটা চার্জের চলাচলের জন্য কিন্তু আমার একটা পরিবাহী দরকার। আমরা এটা সবাই অলরেডি জানি যে কোনো একটা চার্জের আসলে চলাচলের জন্য বা পরিবাহীর জন্য আমার এটা কি দরকার, তোমার হলো যে ভাই আমার একটা পরিবাহী দরকার। যেমন দেখো, যে এই মুহূর্তে তুমি ধরো এখানে কিউ পরিমাণ চার্জ দিছো, কিন্তু এই গোলকটাতে একটা পরিবাহী হিসেবে কাজ করতেছে, তাই সম্পূর্ণ চার্জটা এই গোলকের পৃষ্ঠে ছড়াই ছিটাই গেছে। কিন্তু এই ভিতরে তো হচ্ছে ফাঁপা, তাহলে তুমি আমাকে বলো কোনো চার্জ কি তাহলে বাইরে থেকে ভিতরে আসতে পারবে? না। কেন আসতে পারবে না? কারণ এই জায়গাটা তো ফাঁপা, এখানে কোনো কি নাই, এখানে কোনো তোমার কোনো পরিবাহী নাই, তাহলে ভিতরে কিন্তু কোনো চার্জ আসতে পারবে না। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা ওকে, তাহলে এবার চলো আমরা তাহলে ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। এখন এখন খেয়াল করে দেখো, তুমি যে এই চার্জটাকে যেখানে রাখছো, তো অনেক দূর থেকে যদি কেউ একজন তাকায়, তার কাছে আসলে মনে হবে যে এই চার্জটা আসতেছে সেন্টার থেকে। এই চার্জটা কোত্থেকে আসতেছে, এই গোলকের সেন্টার থেকে। আবার ধরো এখানে একটা চার্জ রাখছো, এইখানে এই চার্জটা রাখছো, অনেক দূর থেকে যদি তাকাও তাহলে তার কাছে মনে হবে আসলে এই চার্জটা আসতেছে এখান থেকে। তো এখানে আসলে ধরো একটা চার্জ আছে, তো অনেক দূর থেকে যদি কেউ তাকায় তার কাছে আসলে মনে হবে এই চার্জটা আসতেছে এর থেকে। আবার অনেক দূর থেকে যদি একটা তাকায়, তাহলে অনেক দূর থেকে এর কাছে মনে হবে যে এই চার্জটা আসতেছে আসলে একটা তোমার হচ্ছে সেন্টার থেকে। আচ্ছা, তাহলে এখন আলটিমেটলি যদি কেউ যদি দূর থেকে পুরো গোলককে দেখে, তাহলে কিন্তু আসলে ছড়াই ছিটাই যাওয়া চার্জগুলোকে দেখবে না, তার কাছে মনে হবে যে চার্জগুলোকে দেখবে ঠিক আছে, কিন্তু তার কাছে আসলে মনে হবে চার্জগুলো কোত্থেকে আসতেছে, গোলকের সেন্টার থেকে আসতেছে। আচ্ছা, তার মানে দেখো তো, আমি একটা ছড়াই ছিটানো চার্জটাকে আসলে একটা বিন্দু চার্জে কনভার্ট করে ফেললাম। মানে জিনিসটা কোথায়, বিন্দু চার্জটাকে আর যদিও বিন্দু চার্জটা কোথায় নাই, যদিও বিন্দু চার্জটা কিন্তু কেন্দ্রে নাই। কারণ এখানে কেন্দ্রে নাই কেন, কারণ এখানে যেহেতু কোনো পরিবাহী নেই, চার্জ আসতে পারবে না পৃষ্ঠ থেকে, কেন্দ্রের মধ্যে চার্জ আসতে পারবে না। কেন? কারণ মাঝখানে কোনো পরিবাহী নেই। তারপরেও দূর থেকে যখন কেউ এটাকে দেখবে, তখন তার কাছে আসলে মনে হবে যে চার্জগুলো সৃষ্টি হয়েছে থেকে, কেন্দ্র থেকে। আসলে কিন্তু কেন্দ্রে নাই, কিন্তু অনেক দূর থেকে যখন দেখবে, তখন তার কাছে এটা মনে হবে যেটা কেন্দ্রে চলে আসছে। তার মানে একটা জিনিস দেখো তো, আমি এটা ছড়াই ছিটায় যাওয়া চার্জটাকে আলটিমেটলি আমরা নিজেরা
কোথায় কনভার্ট করে ফেলছি, একটা বিন্দু চার্জে কনভার্ট করে ফেলছি না, কারণ আমি এখানে একটা বিন্দুতে নিয়ে আসছি চার্জটাকে। আচ্ছা, কোয়েশ্চন হচ্ছে আমি এখানে বিন্দু চার্জে আনলাম কেন? কারণ ভাই তোমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু আসলে বেসিক্যালি দেখো দুইটা সূত্র সম্পর্কে পরিচয় আছে প্রবলেম সলভিং এর জন্য। একটা হচ্ছে তোমার ভাই কুলম্বের সূত্র, আর একটা হচ্ছে ভাই তোমার গাউসের সূত্র। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি অলরেডি বলে আসছিলাম যে তুমি যদি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কিন্তু কি করতে হবে বলো তো ভাই, বিন্দু চার্জ চিন্তা করতে হবে, তাই না? বিন্দু চার্জের উপরে শুধুমাত্র তুমি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। আর তুমি যদি গাউসের সূত্র দেখতে যাও, গাউসের সূত্রে আসলে অনেকগুলো লিমিটেশন আছে। আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে গাউসের সূত্র কিন্তু সব জায়গাতে অ্যাপ্লাই করা যায় না। সো আমরা আসলে বেসিক্যালি এর জন্য গাউসের সূত্র ইউজ করতে চাই না। তো আমরা তোমার হলো যে এই দুটো জিনিস আশা করি বুঝছি যে কেন আমরা এই কাজটা করলাম। কারণ আমাদের হাতে তাহলে আর দেখো আমাদের হাতে তাহলে পদ্ধতি আছে কয়টা, দুইটা, একটা কুলম্বের সূত্র, একটা গাউসের সূত্র। তো গাউসের সূত্র এখন আমরা শিখি নাই এবং এটা একটু মানে লিমিটেশন আছে, কিছু অনেক সীমাবদ্ধতা আছে। এই জন্য আমরা বেশিরভাগ সময় আসলে কি করি, চেষ্টা করি যে কুলম্বের সূত্র ইউজ করার। সো কুলম্বের সূত্র ইউজ করতে হলে তো আমাকে এটা বিন্দু চার্জে কনভার্ট করতে হবে। তাই আমি চিন্তা করবো যে অনেক দূর থেকে যদি দেখি তাহলে আমার কাছে মনে হবে যে সব ছড়াই ছিটে যাওয়া চার্জগুলো আসলে কেন্দ্র থেকে আসতেছে, মানে একটা বিন্দু থেকে আসতেছে। তাহলে আমরা আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি। আসলে কিন্তু কেন্দ্রে নাই, এই কথাটা আমি বারবার বলতেছি ভাই। কেন এটা তাহলে অনেকে ভুল করে, আমার কাছে মনে হচ্ছে যে কেন্দ্র থেকে আছে, কিন্তু আসলে কিন্তু কোনো চার্জ কোথায় নেই বলো তো ভাই, কেন্দ্রের মধ্যে নাই। সো আশা করি তোমাদের মধ্যে আর কনফিউশন থাকবে না এবং তোমরা বিষয়টা এখানে বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে দেখো তো আমরা কি করব। আমরা হচ্ছে যে এখন বের করবো সেটা হচ্ছে গোলকের বাইরের কোনো বিন্দুতে ই এর মান কত। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই বিন্দুতে, তো আমরা যদি এখান থেকে যদি দেখতে চাই তাহলে যোগ করে দিই। এই ডিস্টেন্সটাকে সাপোজ আমি ধরা যাক এক্স অফ এ নাম দিচ্ছি, যেহেতু এই বিন্দুর নাম আমরা এ দিচ্ছি। গোলকের বাইরের কোনো বিন্দুতে মানে কি, কোন বিন্দুতে বলো তো, এ বিন্দুতে। তাহলে দেখো তো ই এর সূত্র কি হবে, 9 × 10⁻⁹ ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই এক্স অফ এ এর স্কোয়ার হবে না? কারণ দেখো তো কি আলটিমেটলি তোমার কাছে মনে হচ্ছে কি বিন্দু চার্জটা কেন্দ্রে আছে, আসলে তো কেন্দ্রে নাই, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে কেন্দ্রে আছে। এবং তুমি এ বিন্দুতে তুমি কি বের করতে চাচ্ছ, এ বিন্দুতে তুমি তড়িৎ প্রাবল্য বের করতে চাচ্ছ। তাহলে একটা জিনিস দেখো, এ বিন্দুতে যদি তুমি তড়িৎ প্রাবল্য বের করতে চাও তাহলে তুমি কিন্তু সূত্র কোনটা, ই ইজ ইকুয়াল টু 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই এক্স অফ এ এর স্কোয়ার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, ভি এর সূত্র কত আসবে, তাহলে 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই এক্স অফ এ আসবে। এটা হচ্ছে তোমার একটা সূত্র গেল। এরপরে আসতেছে গোলকের উপরের কোনো বিন্দুতে, দ্যাট মিনস বি বিন্দুতে, এই যে বি বিন্দু যেটা আছে এটাতে। তাহলে এই ডিস্টেন্সটাকে সাপোজ আমি কত বলতে পারি, তাহলে এটাকে আমি ব্যাসার্ধ আর ধরে নিয়েছিলাম না, মানে এটাকে আমি এক্স বি বলতে পারি। এবং আসলে চিত্র অনুসারে আমার এক্স বির ভ্যালু কত, আর এর সমান। সো এটা তাহলে ই এর সূত্র কত হবে, 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে ভাই এক্স বি এর স্কোয়ার মানে আর স্কোয়ার। আর বি এর সূত্র হবে 9 × 10⁻⁹ বড় হাতের কিউ ডিভাইডেড বাই এক্স বি হবে তোমার এখানে। তো আশা করি তোমরা এই দুটো সূত্র এখানে আসলে বুঝতে পারছো। এবার আসো 3 নাম্বার, এবং এটাকে তোমরা স্টার মার্কস দিয়ে রাখো কারণ এটাতে সবাই ভুল করে। আচ্ছা, 3 নাম্বারে বলতেছে তোমাকে গোলকের ভিতরের কোনো বিন্দুতে ই এর মান কত হবে। ধরো সাপোজ সি বিন্দুতে বললো তোমাকে ই এর মানটা কত হবে। এখন একটা জিনিস দেখো তো, এই সি বিন্দুতে তুমি একটা জিনিস চিন্তা করো, আসলে বেসিক্যালি আমরা কি করি, আমরা আসলে যে বিন্দুতে আমাকে আসলে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে ওই বিন্দুকে কেন্দ্র করে বেসিক্যালি আমরা একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করি। আসলে আসলে এটা তোমাদেরকে যদিও এরকম এখনো পড়ানো হয় নাই, তারপর আমি তোমাকে জিনিসটা একটু জাস্ট চিন্তা করাই। দেখো আমি যদি তোমাকে জিনিসটা দেখি, যে খেয়াল করো, তোমাকে ফার্স্টে তুমি আসলে কোন বিন্দুতে বের করছো, এ বিন্দুতে বের করছো না? তো এ বিন্দুতে তুমি যখন বের করছো, এটাকে কেন্দ্র করে তুমি যদি একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, দেখো এইখানে কিন্তু তোমার আসলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তোমার কিন্তু কিউ পরিমাণ চার্জটা এটার ভিতরে আছে। দেখো এই কিউ পরিমাণ চার্জগুলো কিন্তু এই জায়গাটার ভিতরে আছে, জন্য তুমি কিউ ডিভাইডেড বাই এক্স এ বসাইছো। আবার বি কে কেন্দ্র করে যদি একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, মানে বৃত্ত চিন্তা করো, এখানেও কিন্তু কিউ চার্জ আছে। কিন্তু তুমি যদি সি বিন্দুতে যখন বের করবা, মানে গোলকের ভিতরে কোনো বিন্দুতে, মানে সি বিন্দুতে তুমি যখন ই এর ভ্যালু বের করবা, বি এর ভ্যালু বের করবা, সি বিন্দুকে কেন্দ্র করে তুমি যদি একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, সি বিন্দুর ভিতরে দেখো কিন্তু কোনো চার্জ নাই। কারণ দেখো এখানে যদিও মনে বলবে যে কেন্দ্রে তো ভাই চার্জ আছে, আসলে তো ভাই কেন্দ্রে চার্জ নাই, কেন্দ্রে চার্জটাকে তুমি মনে করে নিছো। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন আসলে সি বিন্দুতে কি বের করবা, তুমি যখন আসলে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতেছো, সি বিন্দুতে কিন্তু কোনো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নাই, এ বিন্দুতে আছে। কারণ দেখো এ বিন্দুতে চার্জ গুলা, এটাকে বাইরে থেকে চিন্তা একটা চিন্তা করো, তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, ওই তড়িৎ ক্ষেত্র কিন্তু চার্জটাকে কভার করতেছে। বি কে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকো, তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, ওইটাও কিন্তু চার্জটাকে কভার করতেছে। কিন্তু সি কে কেন্দ্র করে তুমি একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করো, এটার ভিতরে কিন্তু কোনো চার্জ নাই। তাহলে চার্জের ভ্যালু যদি 0 হয়, তাহলে 9 × 10⁻⁹ তাহলে রেজাল্ট কত আসবে, 0 আসবে না? কারণ 0 কেন আসবে, কারণ তুমি এমনি জিনিসটা খেয়াল করে দেখো না, বেসিক্যালি তুমি জিনিসটা খেয়াল করে দেখো, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, একটা পজিটিভ চার্জ থেকে বের হয় না? এটা তো অলরেডি আমরা পড়ে আসছি, তাই না?
তো দেখো এই জন্য এই পজিটিভ চার্জ থেকে যখন বের হচ্ছিল এ বিন্দুকে সে কভার করবে বাইরে, আবার বি থেকে বের হচ্ছে বি কেও কভার করবে, কিন্তু সি তো ভিতরে রে ভাই, তাহলে সি ভিতরে তো কোনো পজিটিভ চার্জ নাই, তাহলে ভিতরে থেকে কেউ কোনো তড়িৎ প্রবাহ বের হবে? তড়িৎ প্রবাহ সব তো বের হবে বাইরে থেকে, তড়িৎ প্রবাহ সব বের হবে কোত্থেকে? বাইরে থেকে, যেহেতু পজিটিভ চার্জ গুলা বাইরে, তাহলে ভিতর থেকে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ বের হবে না, তাহলে তো ভিতরে তড়িৎ প্রবাহের মান কত? 0। সো আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি যে ই এর ভ্যালুটা কত হবে বলো তো? ই এর ভ্যালু কিন্তু তোমার এখানে 0 হবে। সো আশা করতেছি যে আমি এই জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো। এবার আসবে ভি এর ক্ষেত্রে। ভি এর জিনিসটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কারণ এখানে সবাই ভুল করে ফেলে, ভি এর এই ব্যাপারটাতে সবাই ভুল করে ফেলে। চলো আমি তাহলে জিনিসটা মানে তোমাকে জিনিসটা বুঝাই। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ই ইকুয়ালস টু কি পড়ে আসছি? ভি ডিভাইডেড বাই ডি পড়ে আসছি না? সো এই ভিটা কি ছিল? এই ভি ছিল তোমার হলো যে ভাই বিভব পার্থক্য, রাইট? এই ভি কি ছিল? এই ভি ছিল তোমার হচ্ছে ভাই বিভব পার্থক্য। এখন দেখো সি বিন্দুতে ই এর ভ্যালু কত? 0। সি বিন্দুতে তুমি মানে ভিতরে কোনো বিন্দুতে ই এর ভ্যালু তুমি 0 পাইছো, তাহলে ভি ডিভাইডেড বাই ডি, তাহলে দেখো তো আলটিমেটলি ডি ইন্টু 0 মানে তো 0, তাহলে ভি ইকুয়াল টু 0 আসতেছে না? তার মানে এটাকে ভি কে তুমি কি ধরছো? বিভব পার্থক্য, বিভব পার্থক্য। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বিভব পার্থক্য ইকুয়াল টু 0, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এটা গোলকের ভিতরের কোনো বিন্দুতে কোনো ধরনের কি নাই বলতো? বিভব পার্থক্য নাই। অর্থাৎ সি, তুমি যদি গোলকের ভিতরে সি বিন্দু চিন্তা করো, তো এই বিন্দুতে যে তুমি যে বিভব পার্থক্যটা পাবা, তারপর তুমি যদি এইখানে একটা বিন্দু চিন্তা করো, ধরো যাক এখানে একটা বিন্দু আছে যার নাম ধরো তুমি এখানে 1 মিনিট ডি দিছো। সো এই ডি কে যদি চিন্তা করো, তাহলে এইখানে সি বিন্দুর জন্য যে বিভবটা ভিসি পাবা এবং ডি বিন্দুর জন্য বিভবটা যে ভিডি পাবা, এই দুইটা বিন্দুর মধ্যে কোনো কি নাই বলতো? বিভব পার্থক্য নাই, কারণ গোলকের ভিতরের কোনো বিন্দুতে বিভব পার্থক্যের ভ্যালু কত আসছে? 0 আসছে। তো সাপোজ ধরো তুমি হচ্ছে এখন কি বের করতে যাচ্ছ, এখানে একটা সি বিন্দু চিন্তা করছো এবং তুমি ধরো এখানে একটা ডি বিন্দু চিন্তা করছো, আবার ধরো তুমি এখানে একটা পয়েন্ট আছে এটাকে তুমি ই বিন্দু চিন্তা করে নাও, রাইট? সো তাহলে জিনিসটা হচ্ছে এরকম, দেখো এখানে আসলে তোমার যে তুমি সি বিন্দু, ডি বিন্দু এবং তুমি যে ই বিন্দু চিন্তা করলা, এরা যেহেতু সবগুলো গোলকের ভিতরে, তাহলে এই এই বিন্দুগুলোর মধ্যে কোনো ধরনের কি নাই বলতো? কোনো ধরনের কিন্তু তোমার এখানে ভাই বিভব পার্থক্য নাই। অলরেডি আমরা দেখে আসছি গোলকের ভিতরের কোনো বিন্দুতে কি বলতো? বিভব পার্থক্যের ভ্যালুটা 0, অর্থাৎ এই তিনটা বিন্দুতে কোনো কি নাই? বিভব পার্থক্য নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বিভব পার্থক্য যদি না থাকে, সাপোজ ধরো তুমি সি এবং ডি এর মধ্যে বিভব পার্থক্য বের করতে যাচ্ছ, তাহলে কিভাবে বের করো? বি সি মাইনাস বি, এটা তো নাই, তাহলে এটা ইকুয়াল টু 0, যেহেতু বিভব পার্থক্য নাই। তার মানে এখান থেকে দেখো কি আসতেছে? বিসি ইকুয়াল টু বিডি। আবার সেম ভাবে তাহলে তুমি কি প্রমাণ করতে পারো? বিসি ইকুয়াল টু বিই। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি তাহলে এটা বলতে পারি, যেহেতু একটা ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে তোমার কি নাই বলো তো ভাই? তোমার কোনো ধরনের বিভব পার্থক্য নাই, তাহলে আমরা এটা বলতে পারি যে যেহেতু কোনো বিভব পার্থক্য নাই, তাহলে গোলকের ভিতরে কোনো বিন্দুতে তোমার কি হবে? সব জায়গায় বিভবের মান সমান হবে। মানে জিনিসটা কিরকম? যেহেতু গোলকের ভিতরের, ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে কোনো ধরনের বিভব পার্থক্য নাই, মানে বিভব পার্থক্যের ভ্যালু যেহেতু তোমার এখানে 0, তাই প্রত্যেকটা বিন্দুর বিভব এখানে কি হবে? সমান হবে। এখন এটাতে অসুবিধাটা কি আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। দেখো এখন ধরো এখানে একজন একটা বিন্দু সি নিচ্ছে, একজন একটা বিন্দু ডি নিচ্ছে, একজন একটা বিন্দু ই নিচ্ছে, এবং হিসাব অনুসারে যেহেতু কোনো বিভব পার্থক্য নাই, তাহলে সি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব এবং ই বিন্দুর বিভবটা সমান হবে। এখন আমি যদি গোলকের ভিতরে বিন্দুটাকে সি চিন্তা করি, তাহলে দেখো তো আমি যদি কুলম্বের সূত্র ইউজ করি, তাহলে দেখো তো বিভবের সূত্রটা কি হবে? ধরো আমি যদি সি বিন্দু নিয়ে চিন্তা করি, ধরো গোলকের কোনো ভিতরে কোনো বিন্দু সি কে নিয়ে যদি চিন্তা করি, তাহলে বি অফ সি কত হবে? 9 ইন্টু 10⁻9, তো কিউ ডিভাইডেড বাই এক্স অফ সি হবে না? আবার আমি যদি ডি চিন্তা করতাম, তাহলে 9 ইন্টু 10⁻9 বড় হাতের কিউ ডিভাইডেড বাই এক্স অফ ডি হইতো না? কারণ দেখো তুমি যদি সি বিন্দু চিন্তা করো, তাহলে চার্জ থেকে সি এর দূরত্ব এক্স অফ সি, এটা যদি চিন্তা করো তাহলে এটার দূরত্ব এক্স অফ ডি। দেখো দুইটা জিনিস কিন্তু সমান না। তাহলে এই ইকুয়েশন অনুসারে এক্স সি এবং তোমার এই যে এক্স ডি আছে, এরা কিন্তু পরস্পর কি না? সমান না। কিন্তু তুমি আবার বলতেছো যেহেতু বিভব পার্থক্যটা 0, তাহলে এই দুইটাকে সমান হইতে হবে, এই দুইটাকে কি হইতে হবে? সমান হইতে হবে। কিন্তু দূরত্ব তো সমান না, দূরত্ব সমান না হইলে এই ইকুয়েশন অনুসারে তো ভিসি এবং ভিডিটাও সমান হচ্ছে না। আবার তুমি যদি এখানে ভি এর ইকুয়েশন লিখতে চাও, তখন এক্স সি বসাবা, তো এক্স সিও তো এক্স ডি এক্স সি এগুলো কোনোটাই সমান না। কিন্তু তুমি বলতেছো এখানে হিসাব অনুসারে যেহেতু ই এর ভ্যালু 0, তাই আসলে ফাঁপা গোলকের ভিতরের তোমার হচ্ছে যে কোনো বিন্দুর তোমার হলো যে কি হবে? বিভব পার্থক্য 0 হবে। তার মানে যে কোনো বিন্দুর তোমার হচ্ছে যে বিভবের মানটা সমান হবে, সব জায়গাতে বিভবের মান কি হবে? সমান হবে। তাই এখানে এক একটা যদি বিন্দু আমি চিন্তা করি, তাহলে এক এক রকমের ডিস্টেন্স পাবো। তাহলে আসলে এই ক্ষেত্রে বিজ্ঞানীরা একটা ঝামেলায় পড়ছে। বিজ্ঞানীরা কি ঝামেলায় পড়ছে? বিজ্ঞানীরা দেখতেছে যে
তড়িৎ প্রাবল্যের মান তো শূন্য, ফাঁপা গোলকের ভিতরে মান শূন্য হওয়ার কারণে বিভব পার্থক্য শূন্য, তার মানে বিভব সব পয়েন্টে সেম হবে। কিন্তু যদি আমি কুলম্বের সূত্রটা যদি এভাবে ইউজ করতে থাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিন্দুর জন্য, যেহেতু ইন্ডিভিজুয়াল বিন্দুর জন্য দূরত্বটা ভেরি করতেছে, মানে একজন বলবে ভাই আমি এখানে নিব, একজন বলবে ভাই বিন্দুটা আমি এখানে নিব, একজন বলবে আমি ব্যাসার্ধের কাছে নিব, একজন বলবে এখানে নিব। তো দূরত্ব ভেরি করার কারণে, মানে বিন্দু ভেরি করার কারণে দূরত্ব ভেরি করবে। আর দূরত্ব ভেরি করলে তো ইকুয়েশন অনুসারে তোমার কি হচ্ছে না, বিভবটা সমান হচ্ছে না। এই জন্য বিজ্ঞানীটা ঝামেলায় পড়ছে। এরপরে তখন বিজ্ঞানীরা বাধ্য হয়ে বলে দিছে যে তাহলে এতগুলো ডিস্টেন্সকে কাউন্ট না করে, কারণ আমি যদি এক একটা ডিস্টেন্স নিই তাহলে আমার আসলে বিভব পার্থক্যটা এক এক রকম আসবে, কিন্তু বিভব পার্থক্য তো আমার সমান করতে হবে, মানে বিভব পার্থক্য তো আমার জিরো করতে হবে, তার মানে বিভবকে আমার সমান করতে হবে। আর বিভবকে যদি আমি সমান করতে চাই তাহলে আমাকে একটা স্ট্যান্ডার্ড একটা ডিস্টেন্স ধরতে হবে। আমাকে কি ধরতে হবে বলো তো, একটা স্ট্যান্ডার্ড একটা ডিস্টেন্স ধরতে হবে। কেন? কারণ আমি যদি এক এক ডিস্টেন্স ধরে নিই তাহলে বিভবের মান তো এক এক রকম আসতেছে। আর স্ট্যান্ডার্ড ডিস্টেন্স হিসেবে আসলে ধরা হয়েছে গোলকের ব্যাসার্ধকে। আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তুমি যখন গোলকের ভিতরে কোনো বিন্দুতে বিভব বের করবা তখন তুমি আসলে সূত্র বসাবা 9 × 10⁹ কিউ ডিভাইডেড বাই আর, ব্যাসার্ধর আর এর ভ্যালু বসাবা। সাপোজ জিনিসটা হচ্ছে, আমি তোমাকে চলো একটু মুছে ক্লিয়ার করি। তো ধরো এটা হচ্ছে তোমার একটা ফাঁপা গোলক এবং এটার কেন্দ্র দেওয়া আছে এখানে। তো ব্যাসার্ধ সাপোজ ধরো তোমার এখানে দেওয়া আছে 10 মিটার, এটার ব্যাসার্ধ। তো তোমাকে হচ্ছে সাপোজ ধরো একবার সি বিন্দুতে তোমাকে হচ্ছে যে বিভব বের করতে বলছে বিসি, এটা দেওয়া আছে তোমার এখানে 8 মিটার। আর তারপর ধরো তোমার এখানে আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে ডি বিন্দুতে, এটা ধরো তোমার এখানে 5 মিটার। তো তোমাকে হচ্ছে যে ভি অফ সি বের করতে বলছে, আবার ভি অফ ডি বের করতে বলছে। এখন দেখো যেহেতু ই এর ভ্যালু 0, তাহলে তো আমার এখানে এই যেহেতু ই এর ভ্যালু 0, কেন? কারণ এই সি এবং ডি বিন্দু দুটোটা হচ্ছে গোলকের ভিতরে অবস্থিত। তাহলে আমার এই বি অফ সি এর ভ্যালু এবং বি অফ ডি এর ভ্যালু সমান হইতে হবে। এবং আমরা দেখছি আমরা যদি ডিস্টেন্সটা ভিন্ন ভিন্ন বসাই তাহলে আসলে কিন্তু কখনোই ইকুয়েশন অনুসারে এই দুটো সমান হওয়া সম্ভব না। এই জন্য আসলে কি ধরে নেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড তোমার ডিস্টেন্স হিসেবে ব্যাসার্ধকে ধরে নেওয়া হয়েছে। তার মানে তুমি যখন বি অফ সি বের করবা তখন তুমি সূত্র বসাবা 9 × 10⁻৯ বড় হাতের কিউ ডিভাইডেড বাই, দেখো বি অফ সি মানে কি, চার্জ থেকে তোমার হলো যে সি এর দূরত্ব না, যদিও এটা 8 মিটার কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স না। আমরা কিন্তু এখানে কত বসাবো, 10 বসাবো, ব্যাসার্ধকে বসাবো, রাইট? এখানে কিন্তু আমরা ব্যাসার্ধ 10কে বসাবো। আবার তুমি যখন বি অফ ডি বের করবা তো 9 × 10⁻৯ কিউ ডিভাইডেড বাই 5 বসানোর কথা ছিল, 5 না বসায় স্ট্যান্ডার্ড ডিস্টেন্স 10 বসাবা। স্ট্যান্ডার্ড ডিস্টেন্স যখন বসাচ্ছ তখন দেখো তো দুইটার মান আসলে সমান হয়ে গেছে না, আলটিমেটলি বিভব পার্থক্য কত, 0। সো এটাই হচ্ছে যে আমাদের এখানে মেইন কাহিনী। সো এইভাবে তুমি হচ্ছে আসলে একটু মনে রাখবা, এটা একটু ঝামেলার জিনিস, আমি এর জন্য স্টার মার্কস দিয়ে রাখতে বলছি। তো কেউ যদি এত কিছু নাও বুঝো, জাস্ট এটাই মনে রাখবা যে এরকম যে তোমার গোলকের ভিতরে কোনো বিন্দু যদি তোমাকে বলে তাহলে আসলে তুমি ওই ডিস্টেন্সটা বসাবা না, তুমি আসলে গোলকের ব্যাসার্ধ বসাবা। তো আমরা আশা করি ফাঁপা গোলকের জিনিসপত্র বুঝতে পারছি। তো চলো আমরা তাহলে এখন দেখি নিরেট গোলকের জিনিসপত্রগুলো। নিরেট গোলকটাও একটা জাস্ট স্পেশাল কেস আছে, বাকিগুলো সেম। আচ্ছা, নিরেট গোলক জিনিসটা কিরকম? নিরেট গোলকের মধ্যে সাপোজ ধরো এভাবে করে ডটেড লাইন টানা আছে, আমি ধরে নিচ্ছি এভাবে করে আসলে অনেকগুলা এরকম ডট ডট লাইন আসলে এখানে তোমার টানা আছে, রাইট? তো নিরেট এই ডট ডট লাইনটার কি আসলে কি বোঝানো হচ্ছে, এই গোলকের ভিতরে উপাদান আছে। তো এখানেও 3টে বিন্দু নেওয়া হয়েছে, একটা এ, একটা তোমার হচ্ছে বি, একটা তোমার হচ্ছে ভাই সি। তো এ বিন্দুটা তোমার হচ্ছে গোলকের বাইরে, বি বিন্দুটা তোমার হচ্ছে গোলকের উপরে, এবং সি বিন্দুটা তোমার হচ্ছে গোলকের ভিতরে। তো এইখানেও আসলে সেম ভাবে আমরা কি করব, ই বের করব, ভি বের করব, এখানেও সেম ভাবে আমরা ই বের করব, ভি বের করব, এখানেও সেম ভাবে আমরা ই বের করব এবং তোমার হচ্ছে ভাই ভি বের করব। তো তুমি কি করছো এখানে, তুমি এখানে কিউ পরিমাণ চার্জ আসলে এখানে দিছো, প্লাস কিউ পরিমাণ। সো সেই চার্জটা আসলে এইভাবে করে সমভাবে বন্টিত হয়ে গেছে। কিন্তু এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবার এই গোলকটা কিন্তু কি গোলক বলতো, এই গোলকটা কিন্তু এবার তোমার এখানে নিরেট গোলক। আর নিরেট গোলকের ভিতরে কি আছে, উপাদান আছে। আর উপাদানগুলোকে আমরা কি বলতে পারি, পরিবাহী বলতে পারি। এই উপাদানগুলোকে আমরা কি বলতে পারি, পরিবাহী। কারণ দেখো লোহার বলের ভিতরে লোহা থাকে, তো লোহা তো পরিবাহী। এটার ফলে কি হবে, এটার ফলে যেটা হবে সেটা হলো যে ভাই তোমার এখানে এই যে যেহেতু তুমি এখানে পৃষ্ঠের মধ্যে চার্জগুলো আসলে জমা হয়েছে, যেহেতু ভিতরে পরিবাহী আছে, চার্জগুলো পরিবহন করে নিয়ে আসে, কিন্তু সেন্টারে কিন্তু আসলে এবার কিউ থাকবে, সেন্টারে কিন্তু আসলে কি থাকবে, এবার চার্জ থাকবে। যেমন দেখো আগের কেসে ফাঁপা গোলকে কিন্তু সেন্টারে কোনো চার্জ ছিল না, তুমি কিন্তু ধরে নিছিলা যে, কিন্তু এবার কিন্তু আসলেই তোমার হচ্ছে কি থাকবে বলো তো, সেন্টারের মধ্যে চার্জ থাকবে। কেন সেন্টারে চার্জ থাকবে, কারণ এবার কিন্তু পৃষ্ঠ থেকে চার্জগুলো পরিবহন হয়ে আসার একটা সুযোগ আছে। কেন? কারণ নিরেট গোলক যেহেতু, নিরেট গোলকের ভিতরে কিন্তু উপাদান থাকে যেটাকে আমরা পরিবাহী বলতে পারি। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো কেসে আসলে ইটা 0 হবে না। সো তুমি যদি ফার্স্টের মতো
দেখো এই গোলকের বাইরের কোনো বিন্দু যদি ই বের করতে চাও তাহলে কি করবে, এখান থেকে তুমি একটা চার্জ রেখা টানো, ধরা যাক এই ডিস্টেন্সটা এক্স অফ এ, তাহলে ই এর সূত্র হবে 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই এক্স অফ এ এর স্কোয়ার, ভি ইকুয়ালস টু হবে 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই এক্স অফ এ, আর ই এর সূত্র হবে এরপরে গোলকের উপরের কোনো বিন্দুতে, তার মানে এই ডিস্টেন্সটাতে, এটা ধরা যাক এক্স অফ বি এবং ব্যাসার্ধ ধরা যাক আর, তাহলে এক্স অফ বি ইকুয়ালস টু আর, তাহলে 9 × 10⁻⁹ ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স অফ বি এর স্কোয়ার হবে, আর বি ইকুয়ালস টু হবে 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই তোমার এখানে বাই এক্স বি বসবে। আর যদি গোলকের ভিতরে কোনো বিন্দুতে দেখো, এখন দেখো গোলকের ভিতরে কোনো বিন্দুতে আমরা যে তোমার কি বের করি বলতো, আমরা যে তোমার ইটা বের করি, আমরা এটা আসলে বের করি হচ্ছে আমরা গাউসের সূত্র দ্বারা। কার দ্বারা বের করি বলতো, গাউসের সূত্র দ্বারা বের করি। এখন কথা হচ্ছে যে ভাই এখনো তো আমরা গাউসের সূত্র পড়ি নাই, তাই আসলে এটার প্রমাণটা আমরা এখনো শিখি নাই যে ই এর ভ্যালুটা আসলে কিভাবে আসবে। তো আমি জাস্ট তোমাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি, তো যখন আমরা গাউসের সূত্রটা পড়বো তখন হচ্ছে আসলে আমরা এই জিনিসটার প্রমাণটা পেয়ে যাব। কিন্তু আমরা এখন প্রমাণ শেখার দরকার নেই, এই সূত্র কোত্থেকে আসছে জানার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখো এই সূত্র গাউসের সূত্র থেকে আসছে। আমরা জাস্ট এখন আপাতত সূত্র শিখে রাখি, কিন্তু চ্যাপ্টারের লাস্টের দিকে যখন আমরা গাউসের সূত্র পড়বো তখন এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো যে এটা কোত্থেকে আসছে। আচ্ছা, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 9 × 10⁻⁹ কিউ ইন্টু এক্স অফ সি ডিভাইডেড বাই তোমার হচ্ছে আর কিউব। মানে জিনিসটা কিরকম, তোমার এখানে এই যে এই সি বিন্দুর ধরো চার্জের থেকে দূরত্ব হচ্ছে এক্স অফ সি, তাহলে কিউ ইন্টু এক্স অফ সি মানে কি, এই যে চার্জের দূরত্ব ডিভাইডেড বাই আর কিউব মানে ব্যাসার্ধের কিউব। তো কোত্থেকে আসছে সূত্রটা এখন জানার দরকার নাই, তুমি জাস্ট এটাকে মনে রাখতে পারো এভাবে। আমি যদি আরো শর্টকাট করে দিই, তুমি এক্স অফ সি মনে রাখিও না, তুমি জাস্ট কিউ অফ এক্স মনে রাখো। কি মনে রাখো? কিউ ইন্টু এক্স। এক্স কি জিনিস? এই যে চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব, সিটি আর মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এক্স চিন্তা করে নাও এটাকে, রাইট? আচ্ছা, তোমার হিসাবের সুবিধার জন্য। আর এই ক্ষেত্রে ভি কিন্তু আগের মতো, আগের হিসাব। তুমি এখানে আসলে কোনটা বসবে বলো তো, 9 × 10⁻⁹, যেহেতু গোলকের ভিতরের কোনো বিন্দু তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ডিস্টেন্স কিউ বাই আর বসবে। এখানে কিন্তু আর এক্স অফ সি বসবে না, রাইট? এখানে কিন্তু কি বসবে না, এখানে এক্স অফ সি বসার কথা ছিল না, মানে এক্স বসার কথা ছিল, কিন্তু এখানে ওই যে আগের হিসাব স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বসবে। কেন স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বসবে এগুলো সব আমরা গাউসের সূত্র যখন পড়বো তখন দেখবো। যদিও এখানে তো ই এর ভ্যালু 0 না, তারপরেও কেন স্ট্যান্ডার্ড ডিস্টেন্সটা আমার এখানে বসতেছে সব আমরা এগুলো ক্লিয়ার করবো। তো আমি আশা করতেছি তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো। চলো তাহলে আমরা এবার একটা গ্রাফ দেখার চেষ্টা করি। আচ্ছা, গ্রাফটা কিসের গ্রাফ? গ্রাফটা হচ্ছে ফাঁপা গোলকের গ্রাফ। তো এক পাশে হচ্ছে আমরা এখানে তড়িৎ প্রাবল্য দিলাম, এক পাশে হচ্ছে তোমার এখানে দূরত্ব দিছি বেসিক্যালি। তো এক পাশে হচ্ছে বিভব দিলাম, এক পাশে হচ্ছে আমরা দূরত্ব দিছি। তো আমরা চলো প্রথমে একটা আস্তে আস্তে করে দেখার চেষ্টা করি। খেয়াল করো তো, এই যে দূরত্বের যখন হিসাব আসতেছে ফাঁপা গোলকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, মানে এই দূরত্বটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। ব্যাসার্ধে ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে যদি কোনো তড়িৎ প্রাবল্য থাকে, তার মানে ভিতরের কোনো বিন্দু বলতে আমি কি বোঝাচ্ছি, যখন দূরত্বটা ব্যাসার্ধ থেকে ছোট, মানে যখন এই আরটা, যখন এটা আর না ধরি, এটাকে চলো আমরা এক্স ধরি, যেহেতু আমরা ব্যাসার্ধকে আসলে বেসিক্যালি এক্স দিয়ে নামকরণ করছিলাম। তো এটাকে চলো আমরা তাহলে কি ধরে নিই, এটাকে চলো আমরা তাহলে এক্স ধরে নিই। এটা হচ্ছে আমরা এক্স ধরে নিই, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর, মানে এইখান 0 থেকে স্টার্ট করে এই পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটাকে আমি ব্যাসার্ধ আর বলতেছি। তো আমার এক্স এর ভ্যালুটা যখন, মানে দূরত্ব যখন ব্যাসার্ধ থেকে যখন ছোট, তার মানে সেটা গোলকের ভিতরের কোনো বিন্দুর অবস্থা। আর কোনো গোলকের ভিতরের কোনো বিন্দুতে ই এর মানটা কত, 0 না ভাই? ই এর মানটা কিন্তু তোমার এখানে 0, এভাবে আগাবে, রাইট? একটা ই এর কিন্তু কোনো মান নাই। এরপরে দেখো তো ই এর মানটা কিভাবে পরিবর্তন হয়েছে, ই ইজ ইকুয়াল টু 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই কিন্তু তোমার এখানে এক্স স্কোয়ার। তার মানে দেখো এখানে আসলে ব্যাপারটা কিরকম, আমি যদি ই এর সাথে যদি এক্স এর একটা রিলেশন করতে চাই, তাহলে দেখো এটা সম্পর্কটা কিরকম, 9 × 10⁻⁹ একটা কনস্ট্যান্ট, চার্জের মান একটা কনস্ট্যান্ট, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার। এটা মানে হচ্ছে এক্স এর মান যত বাড়বে ই এর মান তত কমবে, তাহলে এক্স এর মানটা যতগুলো বাড়াবা ই এর মানটা তত কমবে। তাহলে ধরো ব্যাপারটা হবে কি, দেখো হঠাৎ করে কিন্তু তোমার দেখো প্রথমে তো 0 ছিল, তাই না? এরপরে কিন্তু একটা ই এর মান আসবে, এরপরে কিন্তু এটা কি আসবে বলো তো, একটা ই এর কিন্তু তুমি একটা মান পাবা। সো চলো এটাকে আমি একটু পরিষ্কার করে আঁকি। এটা হবে তোমার এরকম, ই এর তুমি কেন মান পাবা আমি তোমাকে এখন এটা ব্যাখ্যা করতেছি, ই এর তুমি কেন মান পাবা। আচ্ছা চলো তাহলে আমি একটু ব্যাখ্যা করি কেন তুমি ই এর মানটা 0 থেকে কিছু একটা পাইছো। একটা জিনিস দেখো তো, কেন এটা ডাইরেক্ট নিচে চলে যায় নাই, মানে আমরা তো বলতেছিলাম কি এক্স এর মানটা যত বাড়বে ই এর মানটা তত কমবে। তাহলে এইখানে আসার পরে এক্স এখানে এতটুকু পর্যন্ত 0 কেন সেটা আমরা বুঝলাম, যেহেতু গোলকের ভিতরে, তাহলে ডাইরেক্ট কমে যায় না কেন, মানে ডাইরেক্ট কেন নিচে চলে যায় নাই, তাই না?
এখন আমরা এই জিনিসটা একটু করে ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, নিচে চলে যাওয়া মানে কি ই এর মানটা নেগেটিভ হওয়া না? ই এর মান কখনো নেগেটিভ হইতে পারে না কিন্তু। কেন দেখো, এই 9 × 10⁻⁹ তো একটা পজিটিভ, কিউটাকে তুমি দিছো একটা পজিটিভ, এক্স হচ্ছে দূরত্ব, এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটা একটা পজিটিভ, তাহলে ই এর মান কিন্তু অলওয়েজ একটা পজিটিভ আসবে, রাইট? তো তুমি ব্যাসার্ধের জন্য একটা হুট করে একটা পজিটিভ মান পাবা, পরে আস্তে আস্তে এরপরে যখন এক্স এর মানটা বাড়বে, ই এর মানটা আসলে এভাবে করে কমতে থাকবে। ই এর মানটা এভাবে করে কমতে কমতে একসময় একটা গিয়ে জিরোর কাছাকাছি চলে যাবে, কিন্তু এক্স্যাক্টলি তো জিরো হবে না। দেখো, তুমি যে এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য তুমি কিন্তু জিরো পাচ্ছ না, অসীমের জন্য পাবা। তো এইভাবে করে আসলে জিনিসটা কমতে থাকবে। তো এটা হইতেছে তোমার দূরত্বের সাথে তোমার হলো যে একটা দূরত্বের সাথে তোমার হলো যে একটা তড়িৎ প্রাবল্যের ফাঁপা গোলকের গ্রাফ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমার হচ্ছে তুমি যদি এটা দেখতে চাও, যে খেয়াল করে দেখো এখানে আসলে কি হয়, যে এটাকে তুমি যদি এই পয়েন্টটাকে তুমি যদি ব্যাসার্ধ চিন্তা করো, তো এটা আমরা বিভবের গ্রাফ আঁকবো, ব্যাসার্ধ আর। দেখো তো, ব্যাসার্ধে পৌঁছানোর আগে পর্যন্ত মানে দূরত্বটা যখন ব্যাসার্ধ থেকে কম থাকে, মানে গোলকের ভিতরে সব জায়গায় আসলে বিভব পার্থক্য থাকে না, রাইট? এখানে কি হয়, প্রত্যেকটা পয়েন্টের বিভবটা সেম থাকে, মানে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে যেটা চেঞ্জ হয় না। তো একটা ভোল্টেজ থাকবে যেটা চেঞ্জ হবে না। তো এরপরে কি হয় দেখো তো, ভি ইজ ইকুয়াল টু 9 × 10⁻⁹, মানে যখন ব্যাসার্ধ পার হয়ে যায় কিউ ডিভাইডেড বাই এক্স থাকে, রাইট? সো ভি এর সাথে সম্পর্ক তাহলে 1/x, দ্যাট মিনস এক্স যদি বাড়ে ভিটা কমবে। তো এক্স যত বাড়বে ভি এভাবে করে কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার ভি ভার্সেস এক্স এর গ্রাফ, এটা হচ্ছে তোমার ই ভার্সেস এক্স এর গ্রাফ। এগুলো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, এগুলো প্রচুর আসে। সো একটু তোমরা এগুলো মুখস্থ রাখবে। আর এটা হচ্ছে ভি ভার্সেস এক্স এর গ্রাফ। আশা করি তোমরা এই দুটো জিনিস এখানে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি তাহলে সমবিভব তল কাকে বলে। তো সমবিভব তল বলতে বোঝাচ্ছি কি, আমি তোমাকে জিনিসটা দেখাই। ধরো এখানে তুমি একটা কিউ চার্জ রাখছো। আচ্ছা, ধরো তুমি এখানে একটা পয়েন্ট চিন্তা করতেছো, এই পয়েন্টের নাম তুমি এ দিছো। এখানে একটা পয়েন্ট চিন্তা করছো, এই পয়েন্টের নাম তুমি বি দিছো। এই পয়েন্টটাকে নাম তুমি হচ্ছে সি দিছো সাপোজ ধরো। তো একটা জিনিস খেয়াল করো তো, এইটা যেহেতু একটা বৃত্ত, তাহলে এই চার্জ থেকে এটার দূরত্ব যদি আর হয়, এই চার্জ থেকে এটার দূরত্ব কত হবে, আর হবে না? এই চার্জ থেকে এটার দূরত্ব কত হবে, আর হবে। যেহেতু সবগুলো হচ্ছে যে কি বৃত্তের পরিধির উপর অবস্থিত, তার মানে সবগুলা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান, রাইট? সো তুমি যদি এখন এ বিন্দুতে বিভব বের করতে চাও, এ বিন্দুর বিভবের সূত্র কত হবে, 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই তোমার এখানে আর হবে। বি বিন্দুর বিভব কত হবে, 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই তোমার এখানে আবার আর হবে। আর সি বিন্দুর বিভব কত হবে, 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই তোমার এখানে ভাই আবার আর হবে। ওকে, এই জিনিসটা তো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারতেছি। দেখো তো, এই তিনটা বিভবের মান সমান না? তার মানে এ বিন্দুতে যে বিভব, বি বিন্দুর বিভব যা, সি বিন্দুর বিভবও তা। তুমি যদি এখানে একটা ডি বিন্দু চিন্তা করতা, ওই ডি বিন্দুর বিভবটা কিন্তু সেম হইতো। আবার তুমি যদি এখানে একটা ই বিন্দু চিন্তা করতা, ই বিন্দুর বিভবটা কিন্তু সেম হইতো। তাহলে এই যে সকল বিন্দুর বিভব সমান, ওই বিন্দুগুলোকে যোগ করে যদি আমি একটা তল চিন্তা করি, তাহলে যে তলটা পাবো সেই তলটাকে বেসিক্যালি বলা হচ্ছে তোমার সমবিভব তল। কি বলা হচ্ছে বলো তো ভাই? এটাকে আমরা বলতে পারি সমবিভব তল। তার মানে যে তলের সকল বিন্দুতে বিভবটা সমান, তাকে আমরা কি বলতে পারি, সমবিভব তল বলতে পারি। এটাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস আসলে কি হবে, যে এখানে আসলে প্রত্যেকটা পয়েন্টের বিভব সমান হবে, মানে ভি অফ এ ইকুয়াল টু ভি অফ বি ইকুয়াল টু ভি অফ সি ইকুয়াল টু ভি অফ ডি ইকুয়াল টু ভি অফ ই হবে, এবং বিভব পার্থক্য 0 হবে। এটা কি জিনিস, এটা হইতেছে তোমার হচ্ছে বিভব পার্থক্য। সমবিভব তলের যে কোনো একটা তোমার হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত হবে, 0 হবে। আচ্ছা, তো এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাদের আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এগুলো চলো আমরা আলোচনা করি। দেখো তো, আমরা বিভব পার্থক্য ভি এর সূত্র কি পড়ে আসছি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ পড়ে আসছি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি পড়ে আসছি, বিভব পার্থক্য ইন্টু কিউ পড়ে আসছি। এটা কি ছিল, একটা কিউ পরিমাণ চার্জকে ভি বিভব পার্থক্যের দুইটা বিন্দুতে আনতে প্রয়োজনীয় কাজ। এখন ধরো একটা চার্জ আছে, কিউ চার্জ তোমার হলো যে এ বিন্দুতে, এটাকে তুমি যদি ডি বিন্দুতে নিয়ে আসো, তাহলে চার্জটাকে যদি কোথায় আনো, ডি বিন্দুতে আনো, তাহলে তুমি যদি এ থেকে ডি তে আনছো না, তাহলে বিভব পার্থক্য মানে কত, ভি এ মাইনাস ভিডি। তাহলে খেয়াল করে দেখো, তুমি একটা চার্জকে এ থেকে ডি তে আনছো, তাহলে বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু কত, ভি এ মাইনাস ভিডি অথবা ভিডি মাইনাস ভি এ, যাই হোক। তো যেহেতু সবগুলো বিভবের মান সমান, তাহলে এই ভি এর মানটা 0 হবে না? তো এই ভি এর মান 0 হওয়া মানে কি, ভি যদি 0 বসে তাহলে ডাব্লিউটা 0 হবে না? তার মানে এটা আমরা একটা জিনিস বলতে পারি, সমবিভব তলের এক বিন্দু হতে অপর বিন্দুতে চার্জকে স্থানান্তর করলে কৃতকাজের পরিমাণ 0। তাহলে এই জিনিসটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। সেটা কি জিনিস বলো তো ভাই, সমবিভব তলের এক বিন্দু থেকে তুমি যদি অপর বিন্দুতে একটা চার্জকে স্থানান্তর করো, তাহলে তোমার কৃতকাজের পরিমাণ কি হয়, 0 হয়।
সো আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আর একটা জিনিস আমাদের একটু করে বুঝতে হবে। আচ্ছা, কি জিনিস আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। ধরো আমি এ বিন্দুতে তোমার হচ্ছে যে ভাই তড়িৎ প্রাবল্য বের করতে যাচ্ছি, ডিরেকশনটা। তাহলে আমরা অলরেডি বলে আসছিলাম যে তড়িৎ প্রাবল্য যে বিন্দুতে বের করবা সেখানে একটা পজিটিভ চার্জ চিন্তা করো। তো এই চার্জটা যদি পজিটিভ হয় কিউটা, তাহলে তড়িৎ প্রাবল্য এক্স্যাক্টলি লম্ব হবে না? দেখো তো এক্স্যাক্টলি এদিক দিয়ে হবে। তার মানে এখানে যদি ছোট করে একটা তুমি যদি একটা ধরো সারফেস চিন্তা করো ছোট করে, তাহলে এই সারফেসের সাথে তড়িৎ প্রবাবলিটি কিভাবে আসে? লম্বভাবে আসে এই তলের সাথে। তুমি যদি এখানে চিন্তা করো, ধরো তুমি যদি ডি বিন্দুতে চিন্তা করো, তড়িৎ প্রবাবল কোন দিকে হবে? তাহলে এখানে একটা পজিটিভ চার্জ রাখো, তাহলে পজিটিভকে বিকর্ষণ করে এদিক দিয়ে হবে। এখন তুমি ডি বিন্দুতে একটা ছোট করে একটা তল চিন্তা করো, তো এই তলের সাথে ইটা কিভাবে বেরিয়েছে? 90 ডিগ্রিতে বেরিয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে তোমার তড়িৎ প্রাবল্য যেটা, এই তড়িৎ প্রাবল্য সমবিভব তলের সাথে লম্বভাবে নির্গমন করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? চলো আমি তাহলে মুছে তোমাকে জিনিসটা লিখে দিই। তাহলে এখানে আমরা লিখবো যে তড়িৎ প্রাবল্য সমবিভব তলের সাথে সর্বদা লম্বভাবে ক্রিয়াশীল থাকে। সো আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, সমবিভব তলের জিনিসগুলো। তো চলো আমরা তাহলে দুইটা ম্যাথ করি। ম্যাথের মধ্যে তোমাকে হচ্ছে যে ফার্স্ট এখানে বলা হয়েছে কি, দেখো ধরো যাক তুমি এই গোলকটার মধ্যে একটা 10 কুলম্ব চার্জ দিছো, জাস্ট গোলক বলছো, অন্য কিছু বলা নেই। তো তোমার এখানে এরপরে জিজ্ঞেস বলতেছে তোমার এই বিন্দুতে বের করতে। এ বিন্দু এটা ধরো, এটা ধরো তোমার এখানে বি বিন্দু, এটা ধরো তোমার এখানে সি বিন্দু। তারপরে তোমাকে এখানে বলে দিছে সেন্টার থেকে এই যে তোমার হলো যে এই ব্যাসার্ধ বলে দিছে এখানে, আর এর ভ্যালু তোমার হচ্ছে যে 5 মিটার, রাইট? তো তোমার এই ডিস্টেন্সটা বলে দিছে এটা হচ্ছে 3 মিটার। তোমাকে এই ডিস্টেন্সটা বলে দিছে এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে 10 মিটার, এবং এটা তো তাহলে তুমি জানোই যেহেতু ব্যাসার্ধের সমান, তাহলে এটা হচ্ছে তোমার এখানে 5 মিটার। তো তোমাকে আসলে বের করতে বলছে এই এ, বি এবং সি বিন্দুতে প্রত্যেকটাতে ই এর মান কত হবে এবং বি এর মান কত হবে। সো আমরা চলো প্রথমে আগে তাহলে এ বিন্দুটা বের করি। এ তাহলে হচ্ছে বাইরের বিন্দু, তো ই কত হবে বলো তো? 9 × 10⁻9। তোমার এখানে চার্জ তুমি দিছো কতটুকু? 10 কুলম। দেখো 10 কুলম তুমি চার্জ এখানে দিছো বেসিক্যালি। আর ডিস্টেন্সটা কত হবে? সেন্টার থেকে এটা ডিস্টেন্স হচ্ছে তোমার এখানে 10 মিটার, তাহলে 10-এর স্কোয়ার হবে। তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা তোমার হবে আনসার, এবং এটার একক হবে নিউটন পার কুলম। এটা আশা করি তুমি মানটা তুমি নিজেই বের করতে পারবা, আমি বের করতেছি না। আর ভি ইকুয়ালস টু কত হবে? 9 × 10⁻9। চার্জ হচ্ছে তোমার এখানে 10, আর ডিস্টেন্সটা করো দেখো তো 10। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে তোমার আনসার। আনসার একক আসবে তোমার এখানে ভোল্টে। এবার তুমি যদি এ বিন্দুটা বের করে ফেলছো, তাহলে বি বিন্দুটা বের করবো এবার আমরা। তো ই যদি বের করতে চাই 9 × 10⁻9, তারপরে তোমার এখানে হচ্ছে যে কিউ এর ভ্যালু 10। আর দেখো তো এই সেন্টার থেকে বি এর ডিস্টেন্স কতটুকু? 5-এর স্কোয়ার। এটা ভ্যালু আসবে, এটা হচ্ছে তোমার এখানে আনসার, একক কি হবে? নিউটন পার কুলম। আর যদি ভি বের করতে চাও তাহলে 9 × 10⁻9, এখানে তোমার এখানে কিউ হবে 10 আর ডিস্টেন্স হচ্ছে 5, এখান থেকে তাহলে তোমার একটা ভ্যালু বের হবে, আর এটা হচ্ছে নিউটন পার কুলম। আর তুমি যদি সি বিন্দুটা বের করতে চাও, সি বিন্দু বের করার জন্য তোমার আগে বুঝতে হবে এখানে যেহেতু শুধুমাত্র গোলক বলা ছিল এবং কোনো ধরনের ড্যাশ লাইন দেওয়া নাই, তাহলে এটা কিন্তু ফাঁপা গোলক। তো ফাঁপা গোলকের ভিতরে কোনো বিন্দুতে ই কত হয়? 0। আর ভি এর জন্য তুমি যে ডিস্টেন্সটা নিবা সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। তার মানে দেখো যদিও সেন্টার থেকে এই সি বিন্দু যেটা আছে এটা ডিস্টেন্সটা 3 মিটার দেওয়া, তুমি কিন্তু এখানে 3 মিটার বসাবা না, তুমি এখানে কত বসাবা? স্ট্যান্ডার্ড ডিস্টেন্স 5 বসাবা। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে তোমার এখানে আনসার, এটা নিউটন পার কুলম হবে। আর এটার একক হবে তোমার এখানে ভোল্ট। সেটা হবে কি বলতো? এগুলো হবে তোমার এখানে আনসার। সো তোমার এটা যদি ধরো এটা তো ফাঁপা গোলক বলছে, তোমার এটা যদি ভাই জাস্ট নিরেট হইতো, তোমার এটা জাস্ট যদি কি হইতো বলতো? নিরেট হইতো। নিরেট হইলে তো তোমার এখানে এ বি এর ভ্যালু যা ফাঁপার জন্য নিরেটের জন্য তাই, জাস্ট ডিফারেন্সটা কোথায় আসতো? ই এর মধ্যে। ই ইকুয়ালস টু কত হইতো? 9 × 10⁻9 কিউ এক্স না? তো কিউ ইন্টু এক্স মানে এখানে কত? 3 এক্স জিনিসটা কি ছিল? কেন্দ্র থেকে সি এর দূরত্ব ডিভাইডেড বাই আর কিউব, মানে 5 কিউব। তাহলে এখান থেকে তুমি একটা ভ্যালু পাইতা, এটা হয়তো তোমার এখানে আনসার নিউটন পার কুলম। সো আমি আর আলাদা ম্যাথে দেখালাম না, এক ম্যাথের মধ্যে নিরেটের অঙ্ক দেখাই দিলাম এবং তোমাকে ফাঁপা গোলকের অঙ্কটাও দেখাই দিলাম। অঙ্কগুলো খুবই ইজি হয়, হ্যাঁ, যদি তুমি জিনিসগুলো একটু করে বুঝতে পারো। আমি আশা করতেছি তুমি সবগুলো টপিক বুঝতে পারছো তোমরা। আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।